সারা দেশে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। শহরাঞ্চলে কিছুটা সহনীয় হলেও গ্রামে গড়ে ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। কৃষি, শিল্প, ব্যবসা, চিকিৎসা ও শিক্ষায় এর নেতিবাচক প্রভাব পড়ছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ চরকালীবাড়ি গ্রামের কৃষক নূর ইসলাম বড় আবাদের ভরা মৌসুমে লোডশেডিং এর কারণে সময় মতো সেচ দিতে না পারায় ফলন নিয়ে দুশ্চিন্তায় তিনি। এইটা যদি পানি ঠিক মতো দম দিত তো ফলনটা ঠিক মতো হয়, আর যদি পানি কারেন্ট না থাকলে যদি পানি না দম দেয় এই জমিনের সমস্যা ওইবই। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কথা অকপটে স্বীকার করে বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তারা জানান, বৈশ্বিক জ্বালানি সংকটে চাহিদার উৎপাদন ও সরবরাহ না মেলায় এই দশা। আমরা বিভিন্ন 11 কেভি ফিডার আমরা লোডশেড গ্রিড থেকে আমাদেরকে যেভাবে লোড দেয়, লোডের উপর ভিত্তি করে আমরা 11 কেভি ফিডার লোডশেডের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের মাধ্যমে এটা মেনটেন করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে দিনে 12 থেকে 15 বার লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ না থাকায় খুব ভোগান্তিতে আছি। বিদ্যুৎ না থাকাতে আসলে আগের মতন যে আমাদের যে বেচাকেনা ছিল সেটা এখন অনেক কম। আধা ঘন্টার উপর হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, আসার নামে কোনো খোঁজ নেই। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে 3 দিন ধরে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যে কারণে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে দিনাজপুর সহ উত্তরের 8 জেলা। টাঙ্গাইলে বিদ্যুৎ না থাকায় দিনে রাতে কোনো সময়ই স্বস্তি মিলছে না। দেশে গরমে অতিষ্ঠ হয়ে গেছি। সংকট আসলে ওনাদের সংসদ ভবনে নাই, সংকট আসলে আমাদের সংসদ ভবনের বাহিরে আছে। দেখা যাইতেছে 10 মিনিট কারেন্ট থাকলে তার 2 ঘন্টায় থাকে না। মানিকগঞ্জে ঘন ঘন লোডশেডিং এ গরমে স্বস্তি পেতে অনেকেই গাছতলায় কিংবা ছায়ায় বসে সময় কাটাচ্ছেন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যবসা বাণিজ্য ঠিকমতো চালাতে পারছেন না ব্যবসায়ীরা। 24 ঘন্টায় কারেন্ট থাকে মাত্র 4 ঘন্টা। এই দেন কারেন্ট নাই বিদায় ঘরে একটা কাস্টমার নাই। এছাড়া কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট এবং পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। শাফা ইসলাম, 71। দর্শক, এই মুহূর্তে নাটোরের লোডশেডিং এর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। একটু জানাবেন যে কতক্ষণ পর্যন্ত আসলে এলাকায় লোডশেডিং থাকছে? নিশ্চয়ই এর প্রভাব তো পড়ছে জনজীবনে। কি বলছেন সেখানকার জনগণ এই বিষয় নিয়ে? জানাবেন বিস্তারিত। লাবণী, আসলে নাটোরের যে বিদ্যুতের চাহিদা, সেই বিদ্যুতের চাহিদার কিন্তু প্রায় 50% বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না এই নাটোরের যে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে নেসকো শহরের যে বিদ্যুৎ সরবরাহ করছে, এবং এর পাশাপাশি পল্লী বিদ্যুতের এখানে নাটোরে 2টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1 এবং 2। সেই কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে চাহিদা তার প্রায় 50% পাচ্ছেন, তো বাকি 50% বা 40% বিদ্যুৎ না পাওয়ার ফলে কিন্তু তাদেরকে এই লোডশেডিং দিতে হচ্ছে, এবং মানুষের কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। লাবণী, বিশেষ করে এই বড় মৌসুম, এই নাটোরে কিন্তু চলনবিল অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। আমরা একটু এখানে যারা অপেক্ষা করছেন তাদের কাছ থেকে একটু শুনবো, কেমন বিদ্যুৎ পাচ্ছেন চাচা? বিদ্যুৎ পাচ্ছে না। কয় ঘন্টা থাকছে সারাদিনে? সারাদিনে ঘন্টা দেয়, ঘন্টা কিনে ঘন্টা 3। তো আসলে আরেকজন কৃষকের কাছে একটু শুনবো যে ফসল করতে পারছেন কিনা, কোনো অসুবিধা? বিদ্যুতের খুব ঘাটতি। 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়, পরে আর পাওয়া যায় না। তো লাবণী, আসলে এখানে বলছেন যে এখানে যারা ভুক্তভোগী রয়েছেন তারা বলছেন যে বিদ্যুৎ ঠিক মতন পাচ্ছেন না, এবং শহরে, নাটোর শহর যেটি, সেখানে নেসকো কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে 11 মেগাওয়াটের তাদের চাহিদা, তারা পাচ্ছেন মাত্র 7 মেগাওয়াট। শহরেও কিন্তু বিদ্যুতের লোডশেডিং দিতে হচ্ছে। এর বাইরে ফসল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একদিকে যেমন কৃষকরা ডিজেল পাচ্ছেন না, তাদের সমস্যা হচ্ছে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, অপরদিকে বিদ্যুতের যে সমস্যা, দুয়ে মিলে কিন্তু ফসল উৎপাদন খুবই ঝুঁকির মুখে পড়েছে। এবং এই সময়টা, বৈশাখ মাসের এই সময়টা ধান কিন্তু ফোলার সময়। লাবণী, এই সময় যদি পানির সংকট হয় তাহলে কিন্তু জাতীয় উৎপাদনে বিঘ্ন ঘটবে। নিশ্চয়ই বুলবুল, আমরাও আসলে আশা করছি লোডশেডিং এর যে সমস্যাটি শুরু হয়েছে আশু সমাধান হবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
দর্শক, রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামী দলগুলোর কর্মসূচি চলছে। সেখানে রয়েছেন সহকর্মী মোহাইমিনুল অপু। আমরা আরো তথ্য জানতে যুক্ত হচ্ছি তার সাথে। মোহাইমিনুল, একটু জানাবেন যে দলগুলোর কর্মসূচি তো চলছে, এখনো কর্মসূচির এখন কোন পর্যায়ে রয়েছে? আন্দোলনকারীদের আসলে দাবি দাওয়াগুলো কি বলছে তারা, জানাবেন বিস্তারিত। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তারা আজকে এই বায়তুল মুকাররম মসজিদের উত্তর গেটে তারা এখানে সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন। এরপরে তারা কিন্তু একটি পদযাত্রা করবেন। তারা যেটি বলছেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শাহবাগ থানায় ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রদল তাদের ভিতরে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তারই প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা ছাত্রদলকে উদ্দেশ্য করে যেটি বলছেন যে আসলে এই ক্যাম্পাসগুলোতে, শিক্ষার্থীদের ক্যাম্পাসগুলোতে সকল রাজনৈতিক দলের সহ অবস্থান নিশ্চিত করার তারা দাবি তুলছেন। পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তাদেরও কিন্তু তারা সমালোচনা করছেন। তারা যেটি বলছেন, তারা যদি রাজনীতি করতে হয় সেটি গুপ্ত অবস্থায় নয়, সেটি যেন তারা প্রকাশ্যে করে, এমনটি কিন্তু তারা বলছেন। অর্থাৎ ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের যে বিভিন্ন ক্যাম্পাসে তারা বেশ কয়েকটি ঘটনা ঘটে, তারপরে কিন্তু তারা আজকে এই বায়তুল মুকাররম মসজিদের সামনে তারা এই বিক্ষোভের ডাক দেয়। এখানে কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা মহানগরের 4টি ইউনিটের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। এই মুহূর্তে তিনি বক্তব্য দিচ্ছেন, তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল, তিনি কিন্তু কথা বলছেন। তারা কিন্তু বারবার যেটি বলছেন যে ছাত্রদের আসলে শিক্ষা ক্যাম্পাসগুলোতে আসলে তারা সহাবস্থান থাকবে এবং সবাই মিলে সেখানে রাজনীতি করার সুযোগ থাকবে এবং এখানে মূলত পড়াশোনার চর্চা হবে। এখানে একক আধিপত্য বিস্তার হয়, সেই বিষয়গুলো যেন এখানে না হয়। এবং তারা কিন্তু প্রায় 30 মিনিট ধরে এখানে তাদের অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন। এরপরে কিছুক্ষণ পরে কিন্তু তারা এখানে একটি পদযাত্রা করবেন, সেটি কিন্তু এই বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত যাবার কথা রয়েছে এবং তারপরে কিন্তু তারা এটি শেষ করবেন। তারা আসলে আজকে এই বিক্ষোভের ডাকটি এজন্যই দিয়েছেন যে ক্যাম্পাসগুলোতে যারা নিরাপদ পরিস্থিতি থাকে এবং সবাই যেন সেখানে সকল শিক্ষার্থী পড়াশোনার অবাধ সুযোগ সৃষ্টি হয়, কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসা না থাকে, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিতের দাবিতে তারা আজকে এই বিক্ষোভের ডাক দিয়েছে। তো আমার কাছে এই ছিল বায়তুল মুকাররম উত্তর গেটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলা। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই পদযাত্রা কর্মসূচি শুরু হওয়ার পর সেই বিষয়ে আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে তথ্য জানানোর চেষ্টা করব। বেড়েই চলেছে গরমের তীব্রতা। প্রখর রোদ আর অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। তবে এরই মাঝে কিছুটা হলেও স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের দাবি, রোববার থেকে শুরু হতে পারে বৃষ্টিপাত, কিছুটা কমে আসতে পারে তাপমাত্রা। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। বৈশাখের তপ্ত দুপুর, মাথার ওপর গনগনে সূর্য চোখ রাঙাচ্ছে সমান তালে। পরিমাপক যন্ত্রে তাপমাত্রা তখন 37 ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে 41 ডিগ্রির ওপরে। এমন তীব্র গরমকে উপেক্ষা করে জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছেন 72 বছর বয়সী রিকশা চালক রশিদ মিয়া। অতিরিক্ত গরমে ক্লান্ত শরীর আর অবসন্ন মন, তাই সুযোগ পেলেই একটু জিরিয়ে নেয়া। গরমটা বেশি কারণে তো আমরা কষ্ট বেশি হয়, রুজি করতে হয়, তো কষ্ট হলেও রুজি করতে হয়। গেল কিছুদিন ধরেই ঢাকা সহ সারা দেশে 24 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ভ্যাপসা গরম ও অসহনীয় তাপে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। তাপমাত্রা গতবার যে অনেক বেশি এবং খুব কষ্ট হচ্ছে। যে গরমের কারণে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসা, বাইরে রাস্তায় যেমন প্রচন্ড গরম, খুব গরম লাগতেছে, বাদাম বাজারি না গরমের লাগে, বিক্রি হয় না, কি করুন। চিকিৎসকরা বলছেন তীব্র গরমে হিট স্ট্রোক, ডায়রিয়া ও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে। তাই শিশু, বয়স্ক ও অসুস্থদের বিষয়ে বাড়তি সতর্কতা জরুরি। যারা গরমের সময় বাইরে যাবেন বা কাজ করবেন তারা অবশ্যই সাথে করে সুপেয় বা নিরাপদ পানি নিয়ে যাবেন। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী এবং বয়স্ক মানুষকে তীব্র গরমে যদি অতি প্রয়োজন না হয় তাহলে বাইরে বের না হওয়ার জন্যই আমরা অনুরোধ করব। সহজ পাচ্য খাবার সহজেই হজম হয়, এগুলো খাবেন। ফলমূল, শাকসবজি এই সময় বেশি খাওয়া দরকার। তবে এর মধ্যেও কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কর্মকর্তারা বলছেন, রবিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 23, 24, 25 মোটামুটি ধরা যায় যে ময়মনসিংহ, সিলেট ওইসব অঞ্চলে কিংবা রংপুর সহ সামান্য পরিমাণ কিছু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য অংশ মোটামুটি ড্রাই থাকতে পারে বা শুষ্ক থাকতে পারে। আর যেহেতু আমাদের টাঙ্গাইল জেলা কিংবা কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত, তা ঢাকা বিভাগে বৃষ্টিপাত হলে ওই অঞ্চলগুলোতে আগে হওয়ার সম্ভাবনা। আর দক্ষিণাংশ মোটামুটি বৃষ্টিহীন থাকতে পারে। তবে 26 তারিখের কাছাকাছি সময়ে বৃষ্টিপাতের প্রবণতা একটা কিছুটা বাড়তে পারে। আজ ঢাকার আকাশ মেঘলা থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর গেল বুধবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। দেশে 7 মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। মূলত দেশের উত্তর ও পূর্ব দিকে এই ঝুঁকি বেশি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মাটি ও জনবসতির উপর ভূমিকম্পের গভীরতা নির্ভর করে বলেও মনে করেন তারা। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভূমিকম্প পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে মতবিনিময়ে তারা এসব কথা বলেন। প্রগতিশীল প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থাপত্য সমাজ আয়োজিত শুক্রবারের সেমিনারে বক্তারা সাধারণ মানুষকে আতঙ্কিত না হবার পরামর্শ দেন। ভূমিকম্প মোকাবিলায় বিল্ডিং কোড রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে বলেও মনে করেন। সেজন্য সরকারের সহায়তা প্রয়োজন বলেও আলোচনায় উঠে আসে। জ্বালানি তেলের দাম এবং সরবরাহ বাড়ানোর পরও শৃঙ্খলা ফেরেনি দেশের ফিলিং স্টেশনগুলোতে। ছুটির দিনেও পাম্পে মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির অপেক্ষার দীর্ঘ সারি দেখা যাচ্ছে। সরকারের জ্বালানি সরবরাহ বাড়ানোর কথা অস্বীকার করে পাম্প মালিকরা বলছেন, সমন্বয়হীনতার কারণেই এই দুর্ভোগ। সহকর্মীদের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। ছুটির দিনেও তেল নেই মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে। মোটরসাইকেলের লম্বা লাইন ধরে আছেন বাইকাররা। ঢাকা আরিচা মহাসড়কের পাশে অন্তত 12টি ফিলিং স্টেশনের কোনোটিতেই সকাল থেকে তেল দেয়া হচ্ছে না। পাম্প কর্তৃপক্ষ জানায় তেল আসলে দেয়া হবে। 3 দিন আমাদের তেল দেয় না, এই 3 দিন আমরা পাবলিককে দিতে পারতেছি না। আজকে গেছে রাত্রে 1টা বাজে গাড়ি গেছে, 12টা 1টা 2টা যে সময় আসবে পাবলিকই আমরা যেটুক পাবো সমানভাবে দিয়ে দেবো। এক পাম্পে ধরেন এক সময় তেল দিচ্ছে, ওই গাড়িগুলা সবগুলা এক পাম্পে জড়ো হয়ে যাচ্ছে, আবার অন্য টাইমে দিচ্ছে, ওইভাবে আসতেছে। কিন্তু একই সময়ে পাম্পগুলাতে সবগুলাতে তেল দিলে হয়তো বা এই সমস্যাটা, এত ভিড়, এই সমস্যাটা হতো না। এদিকে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছে না বলে দাবি করেছে বরিশালের ফিলিং স্টেশনগুলো। 10 লিটার পাই আমি পটুয়াখালী যাব, 10 লিটার তেল দেবে পাম্পে থেকে। এই অনেকক্ষণ ধরে লাইনে আছি, তেল ঠিকমতো পাওয়া যাচ্ছে না। লক্ষ্মীপুরে জ্বালানি তেলের দাম বাড়লেও সংকট কাটেনি। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। 4টা পাম্পের মধ্যে 3টা পাম্পে গেছি, একটা পাম্পও তেল পাই নাই। টাইমগুলা ওই সব সময় ওই তেল লইতে লইতে নষ্ট হয়ে যায়। আমি দায়িত্বে আছি এসএসসি পরীক্ষার, আজকে আসছি তেল নেওয়ার জন্য। আমি দীর্ঘ এই 20-25 দিন পরে আজকে তেল নিতে আসছি, এখন আবার বলতেছে কালকে আসে না। পটুয়াখালীতে তীব্র রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না ক্রেতারা। তারা চান নিরবচ্ছিন্নভাবে কাঙ্ক্ষিত পরিমাণ তেল সরবরাহ। ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কর্মরত আছি। আমি বাউফল থেকে এসেছি পটুয়াখালীতে তৈলের জন্য, কারণ বাউফলে অ্যাভেলেবেল তৈল না পাওয়ার কারণে আমার পটুয়াখালীতে আসতে হয়েছে। আসছি তেল নিতে আসছি ভাই, তেল সংকটে গাড়ি চালাইতে পারতেছি না। নওগাঁয় প্রতিদিনই তেল নিয়ে ফিলিং স্টেশনে ঘটছে বাকবিতণ্ডা। ইরি বোরো ধান কাটা মারাইয়ের সময় জ্বালানি তেল না পেয়ে ক্ষোভ জানাচ্ছেন কৃষকরা। খোলা বাজারিরা এই দূরে দূরে পেট্রোল পাম্প থেকে তেল প্রতিদিন ভর্তি করে নিয়ে গিয়ে খোলা বাজারে 140 টাকার তেল 200 টাকা 250 টাকা, এমনকি আমরা নেটে দেখছি 400 টাকা পর্যন্ত তেল বিক্রি করছে। এই সিন্ডিকেটটা যদি প্রশাসন না ভাঙতে পারে তাহলে এই দুর্ভোগ আমাদের চলতে থাকবে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে বিশৃঙ্খলা এড়াতে কখনো কখনো তেল সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। পুলিশ আসতেছে, দেখা যাক কি হয় করার অবস্থা, তারপর আবার স্বাভাবিক হলে আমরা তেল যাচ্ছি। হাসিবা আলী বর্ণা, ৭১।
দর্শক, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে জ্বালানি তেলের দাম এবং সরবরাহ বাড়ানোর পরও কিন্তু পাম্পগুলোতে ভিড় ও ভোগান্তি দুটোই বেড়েছে। এই মুহূর্তে দর্শক ধামরাইয়ের তথ্য জানাবো আপনাদেরকে। ধামরাইয়ের তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, ধামরায় জ্বালানি সংকটের কি ধরনের প্রভাব দেখছেন? জনজীবনে তো নিশ্চয়ই এর প্রভাব পড়েছে। কি বলছেন সেখানকার জনগণ এবং সমাধানে আসলে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা এ বিষয়ে একটু জানাবেন আমাদের। জি, ধন্যবাদ লাবণী। আমি এই মুহূর্তে রয়েছে ধামরাইয়ের যে কালামপুরের করিম ফিলিং পাম্প স্টেশনে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন কিন্তু তেল দেওয়া হচ্ছে, সেই পেছনে কিন্তু একটি বিশৃঙ্খলাও দেখা যাচ্ছে। সকাল থেকে অনেক যারা বাইক চালক রয়েছে রাত 3টা থেকেও কেউ কেউ অবস্থান